আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য কি ছিল আমার অপরাধ গল্পের পার্ট 6। আর গাইজ, যারা যারা মিথ্যে অভিযোগ গল্পটা দেখতে চাও তারা ফেসবুক পেজে যাও, ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে যাই ফলো দিয়ে দাও। ওইখানে মিথ্যে অভিযোগ গল্পটা পুরোটা আপলোড দেওয়া হবে, তো তাড়াতাড়ি করো। তো ভিডিওটি সবাই লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। তো চলুন আর বেশি দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। মেয়েটাকে দেখে আমি অবাক হয়ে যাই, কারণ সে ছিল লিমা। লিমা আমাকে দেখে বলল, কেমন আছিস? সাজিদ তখন বলল, ভালো আছি, তুই কেমন আছিস? লিমা বলল, ভালো। তা তুই এই কলেজে? সাজিদ তখন বলল, কিন্তু তুই এখানে কেন? লিমা তখন বলল, আরে আমি তো এখানে ভর্তি হয়েছি। আর যেই ছেলেগুলা টিচ করছিল আমাদেরকে দেখে ছেলেগুলো সেখান থেকে চলে যায়। সাজিদ তখন বলল, এইখানে না দাঁড়িয়ে অন্য কোথাও চল, কথা বলি। আচ্ছা, আপনারা তো চিনতে পারছেন না লিমাকে। আচ্ছা চলেন ওর পরিচয় দিই। লিমা হলো আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। এসএসসির পরে ওর বাবার অন্য জায়গায় পোস্টিং হয় এবং ওরা সপরিবারে সেইখান থেকে চলে যায়। এরপরে আর ওর সাথে কোনো যোগাযোগ হয়নি। পরিচয় দিতে দিতে আমরা আমাদের আড্ডাস্থলে চলে আসলাম। সাজিদ তখন বলল, তা তোর সাথে ওদের পরিচয় করে দিই। লিমা বলল, তোর লাগবে না, আমি নিয়ে নিচ্ছি। হ্যালো, আমি লিমা। সবাই পরিচয় হয়ে নিল। সাজিদ তখন বলল, তা আন্টি আঙ্কেল কেমন আছে? লিমা তখন বলল, ভালো আছে। আচ্ছা তুই এখানে আসস, চল আমাদের বাসায় যাবি আজকেই। সাজিদ তখন বলল, না আজকে যাব না, অন্য কোনো দিন। আসলে আগে যখন স্কুলে পড়তাম তখন অনেকবার গিয়েছি ওদের বাসায়, যে কারণে আন্টি আঙ্কেল আমাকে অনেক ভালোভাবেই চেনে। লিমা তখন বলল, আচ্ছা ঠিক আছে। তখন ঘন্টা বাজলো, আমরা ক্লাসে গেলাম। তবে খেয়াল করলাম মেহেদি লিমার দিকে তাকিয়ে আছে। আর আমি চুপি চুপি করে বললাম, কি দেখস? মেহেদি তখন বলল, মামা ক্রাশ নামক বাঁশ খাইছি। আমি তখন হাসতে লাগলাম। যথারীতি মতো ক্লাস থেকে বের হয়ে এলাম। ও আপনাদেরকে তো বলাই হয় নাই, রাহাত এবং সামিয়ার হয়ে গেছে, আই মিন রিলেশন। এদিকে রাহাত ও সামিয়া পিছনে কথা বলতে বলতে আসছে। চলেন ওরা কি বলে শুনে আসি। আচ্ছা থাক, অন্যের কথা শোনা ঠিক না। এদিকে আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন শুনলাম অনন্যার খালাতো বোন নাকি আসবে, আজকেই আসবে, তাই আমাকে আনতে যেতে হবে। সেই জন্য আমি আর অনন্যা রেডি হয়ে তাকে আনতে গেলাম বাস স্ট্যান্ডে। আমি আর অনন্যা কিছুক্ষণ ওয়েট করলাম। দেখলাম অনন্যা এগিয়ে যাচ্ছে, তখন বুঝতে পারলাম হয়তো ওর বোন আসছে। আর একটা মেয়েকে দেখা মাত্র অনন্যা তাকে জড়িয়ে ধরলো আর আমার দিকে এগিয়ে আসলো। আমার কাছে এসে মেয়েটি বলল, ওকে। তখন আমি বললাম, আমি ওনাদের বাসার ড্রাইভার। মাহি তখন বলল, ও আচ্ছা। অনন্যার খালাতো বোনের নাম হচ্ছে মাহি। আর হ্যাঁ, আমি অন্যের আশ্রয়ে থাকতে চাইনি, তাই আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আঙ্কেল বলেছিলেন যে অনন্যা ড্রাইভার হয়ে থাকতে। এর জন্য উনি আমার বেতনও দেয়। কোনো চাকরির জন্য আমিও আর দ্বিমত করিনি, রাজি হয়ে গিয়েছি। এবার বর্তমানে আসি। সাজিদ তখন বলল, আচ্ছা আপনি গাড়িতে ওঠেন। কথাটা বলা মাত্র আমার গালে দুটো থাপ্পড় লাগিয়ে দিল। আমি কিছু না বলে ঠিক নিচের দিকে তাকিয়েছিলাম আর চোখ দিয়ে জল পড়ছিল। মাহি তখন বলল, ওই আমি কি নিজের হাতে গাড়ির দরজা খুলবো? তুই আমাকে কিভাবে দরজা খুলতে বলিস? আর হ্যাঁ, আমাকে ম্যাডাম বলবি, মনে থাকে যেন। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আর অনন্যা স্তব্ধ হয়ে গিয়েছে মাহির ব্যবহারে। সে মাহিকে বলল, এই তোর থেকে বড় ও, আর ওর সাথে ভালো ব্যবহার করবি। মাহি তখন বলল, ইস, ব্যবহার তোর কাছ থেকে শিখতে হবে না, আর আমি ছোট লোকদের দেখতে পারি না। অনন্যা তখন বলল, ভুলে যাস না, সবাই মানুষ। মাহি তখন বলল, তোকে জ্ঞান দিতে হবে না। আর আমি গাড়ির দরজা খুলে দিলাম আর মাহি গিয়ে বসলো। অন্যদিকে অনন্যা আমার পাশে এসে বসলো। তখন মাহি বলল, ওই ড্রাইভারের সাথে তোর এত কিসের দরদ? অনন্যা তখন বলল, কারণ আমি ওকে। মাহি বলল, তুই ওকে কি? অনন্যা মনে মনে ভাবতে থাকলো, এই না না, এসব বলা যাবে না। একটু চুপ থেকে হঠাৎই বলে উঠল, মানুষকে সম্মান দিতে হয়। অন্যদিকে অনন্যা আমাকে বলল, ওর কথায় কিছু মনে করো না, ও একটু এইরকমই। সাজিদ তখন বলল, না ঠিক আছে। আর কেউ কোনো কথা বললাম না। প্রায় 30 মিনিট পরে আমরা বাসায় চলে আসলাম। আর গাড়ি থেকে নেমে গাড়ির পিছনের দরজা খুলে দিলাম। মাহি নেমে গেল আর আমি ওর জিনিসপত্র নিয়ে ওর রুমে গেলাম। রুমে ওর জিনিসপত্র রেখে আমি আমার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হলাম।
বিকেলে আমি ছাদে গেলাম, গিয়ে দেখি অনন্যা আর মাহি দুজনেই আছে। আমি চলে আসবো এমন সময় পিছন থেকে ডাক দিল মাহি আর বলল, এই ড্রাইভার এদিকে আয়। আমি ওদের কাছে গেলাম। মাহি তখন বলল, তুই এইখানে কেন? তখন আমি বললাম, আপনারা এখানে আছেন আমি তা জানতাম না, না হলে আমি আর আসতাম না। মাহি তখন বলল, নেক্সট টাইম যেন আর কখনো এমন না হয়। তখন আমি বললাম, আচ্ছা আর হবে না। ঠিক তখনই অনন্যা বলে উঠল, ও আসবে না মানে কি? ও এইখানে আসবে তাতে কোনো সমস্যা নেই। সাজিদ আর সেখানে কোনো কথা না বাড়িয়ে সেইখান থেকে চলে আসে। আর এসে ভাবতে থাকলাম, আমাদেরও তো অনেক জমি আছে, তা তো এদের থেকেও অনেক বেশি। আর মাহি আমাকে এত অপমান করছে, সবই আমার কপাল, কিছুই করার নেই। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল, তাই আমি নামাজ পড়তে বসলাম। রাত্রে আঙ্কেল অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলো এবং আমাকে ডেকে পাঠালো। আর আমি আসার পরে মাহি বলল, এই ড্রাইভার আমাদের সাথে খেতে বসবে? ঠিক তখনই আঙ্কেল বলে উঠল, ও তোমার থেকে বড়, সম্মান দিয়ে কথা বলবে। মাহি তখন বলল, আচ্ছা ঠিক আছে। মাহি তখন মনে মনে বলল, তোর জন্য আমাকে অপমান করলো, আমি তোকে ছাড়বো না, আর আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। এভাবে এক সপ্তাহ কেটে গেল, কিন্তু মাহি আমাকে সহ্য করতে পারে না। আর অপরদিকে অনন্যা আমার দিকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। পরের দিন কলেজে যাচ্ছিলাম। অনন্যা তখন বলল, আজকে কলেজের ছুটির পর এক জায়গায় যাব। ওর সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। যথারীতি মতো প্রতিদিনের মতো আজকে আড্ডা করা হলো না। আমি লিমাকে বললাম, শোন, তোর কি বয়ফ্রেন্ড আছে? লিমা তখন বলল, না নেই, কেন? তখন আমি বললাম, তাহলে তো ভালোই হলো। আর হ্যাঁ, মেহেদি তোকে লাইক করে, তোর কি ওকে ভালো লাগে? লিমা তখন বলল, করা যায়, খারাপ না। আচ্ছা তুই ওকে বলে দিস আমি রাজি। তারপর ঘন্টা পড়লো, আমরা ক্লাসে চলে গেলাম। আর অনন্যা আমাকে দেখে বলল, ওর সাথে কি কথা বলছিলে? আমি তখন বললাম, একটু ওয়েট করো, জানতে পারবে। অনন্যা একটু অবাক হয়ে যায়, কিন্তু আমি তাকে তাও কিছু বলিনি। আমরা ক্লাস করার পর সবাই বের হতে আমি তখন বলে উঠলাম, আজকে কেউ যাবি না, মেহেদি ট্রিট দিবে। আমার কথা শুনে সবাই খুশি, কিন্তু কেউ জানে না কি কারণে ট্রিট দিবে, এমনকি মেহেদিও জানে না। মেহেদি তখন বলে উঠল, কি কারণে আমি ট্রিট দিব? সবাই বলল, কি কারণ? তখন আমি বললাম, আরে মামা, লিমা রাজি হয়ে গিয়েছে। তখন সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, আর দেখলাম লিমা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। তখন আমি বললাম, আরে এভাবে তাকিয়ে থাকবি নাকি, ট্রিট নিবি? সবাই তখন বলল, আরে অবশ্যই নিব। অন্যদিকে রাহাত বলছে, আজকে তোর পকেট খালি করব, আমার বেলায় মনে আছে? রাহাতের কথা শুনে আমরা সবাই হাসতে থাকলাম। মেহেদি তখন বলল, আমার কপালে আজকে খারাপই আছে। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, যে যার যার মতো খাবার অর্ডার দিলাম। খাবার শেষে মেহেদি বিল দিল, আর আমরা যে যার মতো সবাই বাসায় চলে আসলাম। আর পরের দিন মাহি চলে গেল, আর আমি মনে মনে বলছিলাম, এতদিনে আমার জীবনটা জাহান্নাম করে দিচ্ছে, চলে যাওয়াতে বাঁচলাম। আর এভাবে চলছে আমার জীবন। কলেজে যাওয়া, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, বাড়িতে মাঝে মাঝে কোনো কাজ করা, দেখতে দেখতে এভাবে 2 মাস চলে যায়। এখন আঙ্কেল আন্টি আমাকে নিজের সন্তানের মতো মনে করেন। যদিও আন্টি প্রথমে একটু আমার দিকে খারাপ নজর দেখতেন, কিন্তু এখন আমাকে অনেক ভালোবাসে। অপরদিকে অনন্যার ভাব দেখে বোঝা যায় সে আমাকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে কখনো বলেনি। যদিও আমি ওর প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছি, কিন্তু তা কখনো বলা যাবে না, কারণ আমার নিজেরই এখন কোনো অস্তিত্ব নেই। সেইখানে ওকে কিভাবে নিব আর কিভাবে বা বলবো? যারা আমার বিপদের সময় আমার পাশে ছিল, যারা আমার খাওয়া থাকা সব করছে, আমি তাদের সাথে কিভাবে এমন করি? এটা কখনোই করা যাবে না। জানি না কপালে কি আছে। যাক, অনেক কথা বলে ফেলেছি, এখন গল্পে ফিরা যাক। পরের দিন সকালে উঠে আমি সারপ্রাইজ, কারণ আঙ্কেল আমাকে বলল ওনার সাথে অফিসে যেতে হবে। যেই কারণে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আজকে আর কলেজে যাওয়া হবে না, তাই অনন্য একাই চললো। আঙ্কেল তখন আমাকে বলল, চলো এখন। তারপর আমি আর আঙ্কেল ওনার গাড়ি নিয়ে রওনা হলাম অফিসের দিকে। জ্যামের কারণে অফিসে পৌঁছতে একটু লেট হয়ে যায়। আঙ্কেল ম্যানেজার সাহেবকে বললেন আমাকে অফিসটা ঘুরিয়ে দেখাতে, তাই আমি আঙ্কেলের সাথে দেখলাম অনেকের কাজের গতি স্লো, ঠিক মতো কাজ করছে না, কিন্তু আমি কাউকে কিছু বললাম না, শুধু দেখেই গেলাম। আর সম্পূর্ণ অফিস ঘুরে আঙ্কেলের রুমে পৌঁছে দেখলাম আঙ্কেল এখানেই আছে। তাই আমি আঙ্কেলকে বললাম, অফিসের লোকদের কাজের গতি অনেক কম। আঙ্কেল তখন বলল, ওদের তো সঠিকভাবে কাজ করা উচিত, বেতনও অনেক বেশি দেওয়া হয়।
অন্যদিকে অনন্যা কলেজে চলে গেল আর আড্ডাস্থলে গেল। তখন রীতি তাকে বলল, কিরে সাজিদ আসলো না কেন আজকে? অনন্যা তখন বলল, ও বাবার সাথে অফিসে গিয়েছে। রীতি তখন বলল, ও আচ্ছা আচ্ছা, তোদের মাঝে কি? অনন্যা তখন বলল, আমাদের মাঝে কি হবে? রীতি তখন বলল, তোদের সম্পর্কটা কি সেটা বল। অনন্যা তখন বলল, আরে আমরা শুধু বন্ধু। রীতি তখন বলল, বুঝি বুঝি, সবে বুঝি। অন্যদিকে আমান সাহেব সাজিদকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে আর তিনি বলছেন, এখন থেকে প্রায় সময় তুমি অফিসে আসবে, তাহলে আমিও একটু মুক্তি পাবো। কাজ বুঝিয়ে দেওয়ার পর সাজিদ তার রুমে এসে ভাবতে লাগলো, কর্মচারীরা তো কাজ ঠিক মতো করছে না, এর কারণ কি? না আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে, আর ঠিক মতো কাজ করলে ব্যবসা আরও উন্নত হবে, না আমাকে এর কিছু একটা করতে হবে। রুম থেকে বের হয়ে এসে তখন আমি বেশ কয়েকজনকে ডেকে নিলাম আর বললাম, আচ্ছা আপনারা আপনাদের কাজ ঠিক মতো করছেন না কেন? কর্মচারীরা আমার কথা শুনে একটু ঘাবড়ে যায়, কিন্তু সাজিদ তখন বলল, ঘাবড়াবেন না, আপনারা আপনাদের মন খুলে কথা বলুন। তখন একজন বলল, আমাদের পরিশ্রম অনেক হয় আর সেই তুলনায় টাকা অনেক কম পায়, আর অন্যান্য ফ্যাক্টরিতে আরও ভালো টাকা দেয়। সাজিদ তখন বলল, আপনারা বেতন কত পান? একজন বলল, 10,000 টাকা। তখন আমি বললাম, আচ্ছা আপনারা চিন্তা করবেন না, আপনারা আপনাদের ন্যায্য মূল্য পাবেন, আপনারা মন দিয়ে কাজ করেন। দেখেন, একটা কাজ যখন করবেন তখন ওই কাজটাকে সম্মান করতে হবে এবং সততার সাথে কাজটা করতে হবে, তাহলে দেখবেন একদিন ইনশাল্লাহ আরও ভালো কিছু পাবেন। সবাই আমার কথা শুনে অনেক খুশি, তারা কাজে লেগে গেল। তবে এখন আমার কাজ করতে হবে। কে তাদের বেতনটা কমিয়ে রেখেছিল? আমি আঙ্কেলের রুমে গেলাম, কারণ আঙ্কেল আমাকে বলেছিল তাদেরকে অনেক টাকা বেতন দেয়। তারপর আমি আঙ্কেলের কাছে গিয়ে সব কিছু খুলে বললাম। তখন আঙ্কেল ম্যানেজার সাহেবকে ডাকলেন আর বললেন, সকল কর্মীদের বেতনের খাতাটা আমার কাছে নিয়ে আসুন। কথাটা শুনে ম্যানেজার ঘাবড়ে যায় আর বলল, আপনার দেখার প্রয়োজন নেই, এগুলো তো আমার কাজ, আমাকে করতে দেন, শুধু শুধু আপনার কষ্ট হবে। আঙ্কেল তখন বলল, আমি তোমাকে আনতে বলছি, নিয়ে আসো। ম্যানেজার বলল, আচ্ছা ঠিক আছে। এই বলে ম্যানেজার চলে গেল আর কিছুক্ষণ পরে আসলো খাতাটা নিয়ে। আঙ্কেল আমাকে বললেন, দেখো তো, আমি মিলিয়ে দেখলাম প্রায় 10 কোটি টাকার মতো হাতিয়ে নিজের নামে করেছে। এইটা দেখার পর আঙ্কেল বলল, আপনাকে চাকরি থেকে বাদ দেওয়া হলো, আর আপনি যে সকল টাকা নিয়েছেন তা কোম্পানির অ্যাকাউন্টে দিয়ে যাবেন, না হলে আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। এটা বলার পর ম্যানেজার পকেট থেকে কি যেন বের করছে, পরক্ষণে খেয়াল করলাম হাত থেকে রিভলভার আঙ্কেলের দিকে তাক করছে। আঙ্কেলকে যখনই মারতে যাবে আমি আঙ্কেলের টেবিল থেকে গ্লাসটা নিয়ে ম্যানেজারের দিকে ছুঁড়ে মারলাম। তখনই ওর হাত থেকে রিভলভারটা পড়ে গেল আর আমি সেটা হাতে নিয়ে তার দিকে তাক করলাম। এইদিকে আঙ্কেলের ডাকে সিকিউরিটি এসে পড়লো। আঙ্কেল পুলিশকে খবর দিলেন। কিছুক্ষণ পরে পুলিশ আসে এবং তাকে গ্রেপ্তার করা হয়। নিয়ে যাওয়ার আগে আঙ্কেল তার টাকাগুলো অ্যাকাউন্টে নিয়ে নেওয়ার পরে তাড়াতাড়ি করে পুলিশ ম্যানেজারকে নিয়ে চলে গেল। সকল কর্মীরা অবাক হয়ে আছে, কেন পুলিশ আসলো আর কেন বা ম্যানেজারকে পুলিশ ধরে নিয়ে গেল। তখন আমি বললাম, আপনাদের যে ম্যানেজার ছিল সে আপনাদের টাকাগুলো কেটে নিত আর তার অ্যাকাউন্টে জমা করত। এই কথা শুনে সকল কর্মীরা আনন্দে মেতে উঠল। তারপর আমি বললাম, এখন থেকে যদি ঠিকমতো কাজ করেন তাহলে আপনাদের বেতন আরও বাড়ানো হবে। এই কথা শুনে সকল কর্মী একসাথে বলে উঠল, এখন থেকে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করব। তাহলে যে যার যার মতো কাজে চলে যান। তখন সবাই যে যার যার মতো কাজ করতে লাগলো। সেই দিনের মতো আমি আর আঙ্কেল অফিস থেকে চলে আসলাম বাসায় আসতে আসতে রাত হয়ে গেল। তাই আমি আর আঙ্কেল ফ্রেশ হয়ে রাতে খাবারের জন্য বসলাম টেবিলে। আঙ্কেল তখন বলল, এখন তো নতুন ম্যানেজার লাগবে। সাজিদ বলল, তখনই আন্টি বলে উঠল, নতুন ম্যানেজার লাগবে মানে আগের জন কই গেল? তখন আঙ্কেল সব কিছু খুলে বললেন। সাজিদ তখন বলে উঠল, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেন, তাহলে ম্যানেজার পাওয়া যাবে। পরের দিন আঙ্কেল একাই অফিসে গেলেন, কারণ আমি আজকে কলেজে যাব। তাই আমি আর অনন্যা কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। কলেজ শেষ করে আসার পথে আমি অনন্যাকে বললাম, আজকে একটু পরে বাসায় যাব, চল কোথাও থেকে ফুচকা খেয়ে আসি, তুই তো আবার ফুচকা খুব ভালোবাসিস। অনন্যা তখন বলল, তা ঠিক, কিন্তু তুই হঠাৎ করে এভাবে বললি? সাজিদ তখন বলল, কেন, আমি কি তা বলতে পারি না? অনন্যা তখন বলল, আচ্ছা ঠিক আছে, বাদ দে, চল তাড়াতাড়ি যাই। তারপর ফুচকার দোকানে গেলাম। মামাকে বললাম, মামা 2টা ফুচকা দাও। অনন্যা তখন বলল, না না 2টা না, একটা দাও। সাজিদ বলল, একটা কেন? অনন্যা তখন বলল, একটা আমরা দুইজনে একসাথে খাবো, বুঝিস না কেন গাধা? সাজিদ তখন বলল, তা ঠিক আছে,
কিন্তু কেউ দেখলে কি বলবে। অনন্যা তখন বলল, তো কার কি আসে যায়, আমরা একসাথে খাবো। তারপর সাজিদ বলল, আচ্ছা ঠিক আছে মামা, একটাই দেন। একটু পরে মামা ফুচকা হাতে দিল। সাজিদ যখনই ফুচকাটা হাতে নিবে তখনই অনন্যা বলে উঠল, একদম হাত লাগাবি না। সাজিদ বলল, কেন, তাহলে আমি খাবো কিভাবে? অনন্যা বলল, তোর খাওয়া লাগবে না, আমি তোকে খাইয়ে দিব। অনন্যার এমন কাণ্ড দেখে সাজিদ তো অবাক হয়ে যায় আর এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সে কিছুই বলছে না, চুপচাপ অনন্যা যেভাবে বলছে সেভাবে করেই যাচ্ছে। অনন্যা ফুচকা খাচ্ছে, সাথে নিজেও খাচ্ছে। ফুচকা খাওয়া শেষে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এদিকে অনন্যা শুধু বলতেই আছে, আমার ঝাল লাগছে, আমি আইসক্রিম খাবো। সাজিদ বলল, আচ্ছা ঠিক আছে, আমি আইসক্রিম নিচ্ছি। সাজিদ দোকানদারকে বলল, মামা একটা আইসক্রিম দেন। অনন্যা বলে উঠল, একটা কেন? সাজিদ বলল, দুইজনে তো একটাই খাবো, তাই আর কি। অনন্যা বলল, বাহ শখ কত, দুইটা নে, তাড়াতাড়ি নে। সাজিদ তখন অনন্যার কথা শুনে আর মনে মনে বলতে লাগলো, এই মেয়েটার মনে কখন যে কি আসে আল্লাহ ভালো জানে। তারপর সেখান থেকে দুইটি আইসক্রিম নিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলো। বাসায় আসার পরে দুইজনে ঘুমিয়ে পড়ে। আর এভাবেই সন্ধ্যাটা কেটে যায়। রাতে খাবার পরে সাজিদ ভাবতে লাগলো সেই দিনের ঘটে যাওয়া ঘটনা, সাজিদকে মিথ্যে অপবাদ দেওয়ার কারণ। মনে মনে বলছে, ভাইয়া আমার সাথে কেন এমন করলো, আমি তো কিছুই করিনি, যে কারণে আমাকে বাসা থেকে বের করে দিল, তাও আবার কোনো এক মিথ্যা অপবাদে। আমি কি আর কখনো আবার আগের জায়গায় যেতে পারবো না? সারা জীবন কি এভাবে থাকতে হবে কোনো এক মিথ্যা অপবাদ নিয়ে? কি ছিল আমার অপরাধ? এটা চিন্তা করে চোখে জল চলে আসলো। চোখ এটাও বিশ্বাসঘাতক হয়ে গেছে। কান্না করতে না চাইলেও এখন জল চলে আসে। এদিকে অনেক দিন হয়ে গেল মায়ের সম্পর্কে কিছু জানি না, তাই আমি আমার চাচাতো ভাইকে কল করার সিদ্ধান্ত নিলাম। যার সাথে কথা বলতে গিয়ে প্রথমে অনন্যা শুনে ফেলেছিল। তারপর আমি ফোন করলাম, অপেক্ষা করতে থাকলাম কখন ফোনটা রিসিভ করবে। কিছুক্ষণ পরে দেখি ফোনটা রিসিভ করলো। আমি বললাম, কেমন আছিস? আরাফাত বলল, ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। না চিনারই কথা, কারণ এটা আমার নতুন নাম্বার। তখন আমি বললাম, আমি সাজিদ, শোন মা কেমন আছে? আরাফাত বলল, তেমন ভালো না, তোর কথা অনেক বলে, তবে শোন, তোর এই ব্যাপারে বাহিরে কেউ জানে না। যদি কেউ তোর কথা জিজ্ঞেস করে তাহলে কোনো একটা কিছু বলে দেয়। এই তো সেদিন আমি তোদের বাসায় যাই আর দেখি রায়পুরে তোর যে খালামণি থাকেন তারা এসেছিলেন। তখন তিনি তোর কথা বলেছিল। তোর আম্মুকে জিজ্ঞেস করছিল, আপু তোমার ছোট ছেলে মানে সাজিদকে তো বাসায় দেখছি না। তখন তোমার আম্মু বলেছিল, ও ওর ভাইয়ের সাথে রাগ করে বাসা থেকে চলে গেছে। একদিন মারামারি করেছিল সাজিদ, তাই ওর ভাই ওকে অনেক মারে, যে কারণে সে বাসা থেকে চলে যায়। আর ও চলে যাওয়ার পর কেমন যেন বাসার আলোটা নিভে যায়। এই বলে তোমার আম্মু কান্না করে দিল আর বলল, আবার কবে ফিরে আসবে আল্লাহ ভালো জানে। ওনাদের এইসব কথা শুনে কিছুক্ষণ পরে আমি চলে আসি। আচ্ছা বাদ দে এইসব কথা, তুই কেমন আছিস, তোর কি টাকা লাগবে? সাজিদ তখন বলল, আমি ভালো আছি, আমার টাকার প্রয়োজন নেই। আরাফাত বলল, আচ্ছা লাগলে বলিস। সাজিদ বলল, ঠিক আছে বলবো, যা। আর কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। আর মায়ের কথা শুনতে খুব ইচ্ছে করছিল, তাই সিদ্ধান্ত নিলাম মাকে এবার একটা ফোন করব। তারপর আমি মায়ের ফোনে কল করলাম, কিন্তু ফোনটা তো বন্ধ। এখন কি করি, এখন কি করব? ও আচ্ছা, ভাবির ফোনে একটা কল করে দেখি কি করা যায়। তাই কোনো কিছু না ভেবে ভাবির ফোনে কল করলাম। ফোনটা রিসিভ করলো। আপনারা হয়তো ভাবছেন আমি কেন আরাফাতকে বললাম না মাকে ফোনটা দিতে। তারও কারণ আছে, কারণ আরাফাতরা নতুন বাড়ি করে অন্য জায়গায় চলে গিয়েছিল। কলটা রিসিভ করা মাত্রই আমি বলে উঠলাম, হ্যালো, কেমন আছেন ভাবি? আমার কণ্ঠ শুনে ভাবি বুঝতে পারলো আমি সাজিদ আর বলল, কে সাজিদ? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তখন বললাম, ভালো আছি। মা কই? মার কাছে কলটা একটু দেওয়া যাবে? মার কথা খুব শুনতে ইচ্ছে করছে। আর ভাইয়া কেমন আছে? ভাইয়া কোথায়? ভাবি বলল, তোমার ভাই বাড়িতে নেই, বন্ধুদের সাথে ঘুরতে গেছে। আর হ্যাঁ, মা এখানে আছে, কথা বলো। মা বলতে লাগলো, কে ফোন করেছে? ভাবি বলল, দেখেন কে ফোন করেছে। তখনই আমি বলে উঠলাম, কেমন আছো মা? মা আমার কণ্ঠ শুনে বলল, কে সাজিদ? এই বলে আম্মু কান্না করে দিল। মায়ের এমন কান্না শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। মা তখন বলতে লাগলো, বাবা তোকে ছাড়া আমি ভালো নেই, তুই চলে আয় না। তুই কই আছিস বল, আমি তোকে ওইখান থেকে নিয়ে আসব। তখন আমি বললাম, না আম্মু, যে অপবাদ নিয়ে আমি বাড়ি থেকে এসেছি তা মিথ্যা প্রমাণ করা পর্যন্ত আমি আসব না। তবে চিন্তা করো না, আমি ভালো আছি মা।
আর বেশি কিছুক্ষণ কথা বলতে পারলাম না, কারণ আর কিছু সময় কথা বললে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। সেই দিনের মতো কথা শেষ করে ঘুমিয়ে গেলাম। পরের দিন আমি কলেজে না গিয়ে আঙ্কেলের সাথে অফিসে গেলাম। অফিসে গিয়ে আমি তো দেখে অবাক। তো গাইস, আপনাদেরকে কিছু কথা বলি। কালকে রাতের প্রায় 3:30 পর্যন্ত গল্পটা লিখে ভয়েস দিছি, তারপর সকালে আবার উঠে এগুলো এডিট করছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। সবাই দেখি 20 মিনিট ভিডিও চাই, অনেক কমেন্ট করছে, আমি আর না দিয়ে পারলাম না। তো সবাই একটু বেশি বেশি করে গল্পটাতে শেয়ার করো, কমেন্ট করো, আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও। আর সবাই পেজে গিয়ে ফলো দিয়ে আমাকে মেসেজ দাও। আশা করি ইনশাআল্লাহ আজকে সবার অ্যান্সার দিব। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। এই যে যদি 1K ফলোয়ার হয়ে যায় খুব ভালো ভালো গল্প আসবে। তো সবাই তাড়াতাড়ি পেজে গিয়ে ফলো দিয়ে দাও। আর আজকের এই ভিডিওতে যত পারেন আপনারা কমেন্ট করে দিবেন। তো খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।